স্বাগত বিবিসি সংবাদে, আপনাদের সাথে আছি সামিয়া জানান। এবার জানাবো খবরের বিস্তারিত। চট্টগ্রাম বন্দরে সিরিয়াল সিস্টেমের নামে লাইটার জাহাজে পণ্য পরিবহনে বছরে ১২০০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে। বিশাল এই অঙ্কের টাকা চলে যায় বিভিন্ন জনের পকেটে। বাংলাদেশ ওয়াটার ট্রান্সপোর্ট সেল থেকে জাহাজের সিরিয়াল দেওয়ার জেরে দেশের অভ্যন্তরীণ পণ্য সরবরাহের গুরুত্বপূর্ণ সেক্টরটিতে চলছে অস্থিরতা। সংকটের মুখে পড়েছে আমদানি ও রপ্তানি কার্যক্রম। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা ভোগ্যপণ্য সহ নানা পণ্য মাদার ভেসেল থেকে বহির্নোঙরে খালাস করা হয় লাইটার জাহাজের মাধ্যমে। প্রায় ১৮০০ লাইটারেস জাহাজ বছরে প্রায় ১০ কোটি টন পণ্য চট্টগ্রাম বন্দর থেকে দেশের ৩৬টি নৌ রুটে পণ্য পরিবহন করে। প্রতি লাইটার জাহাজে পণ্য পরিবহনে টন প্রতি গড়ে মোট খরচ হয় ৫৫০ টাকা। বর্তমান পরিস্থিতিতে সর্বোচ্চ ৪০০ টাকায় পণ্য পরিবহন সম্ভব। এক্ষেত্রে টন প্রতি ১৫০ টাকা বাড়তি গুনতে হলে ৮ কোটি টনে চাঁদাবাজি হয় ১২০০ কোটি টাকা। সিরিয়াল সিস্টেমের কারণে পণ্য পরিবহনে ব্যবসায়ীরা সরাসরি লাইটার জাহাজ ভাড়া করতে পারে না। এজন্য লোকাল ও জাহাজ এজেন্টকে বাড়তি টাকা দিতে হয় লাইটার জাহাজ ও কার্গো মালিকদের। ফলে পণ্য পরিবহনে বাড়তি খরচের নেতিবাচক প্রভাব পড়েছে ভোগ্যপণ্যের বাজারে। পণ্যের এজেন্টকে ২০ টাকা দিতে হবে, জাহাজের এজেন্টকে ২০ টাকা দিতে হবে। সোকল্ড এজেন্ট, ওনাদের সিরিয়ালের যে বিডব্লিউটিসি বলেন, ডাব্লিউটিসি বলেন, যাই বলেন, তাদের এজেন্ট আছে। এই টাকার আলটিমেটলি ইফেক্ট কোথায়? কার্গোর উপর ইফেক্ট পড়তেছে। ২০ টাকা ৪০ টাকা অ্যাড হচ্ছে। এদিকে লাইটার জাহাজ মালিকদের প্রায় কয়েকশো কোটির অধিক পাওনা টাকা আদায় না হওয়ার পাশাপাশি সিরিয়াল অব্যাহত থাকায় নৌ পরিবহন রুটে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। সিরিয়াল অন্তর্ভুক্ত না হয় তাহলে দেখা যাচ্ছে তাদের ট্রিপ হওয়া, জাহাজের ভাড়া হওয়া, জাহাজের টাকা আদায় করা, এই সমস্ত ব্যাপারে বিশাল একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবে। সেজন্য সাধারণ জাহাজ মালিকরাই আসলে সিরিয়াল অন্তর্ভুক্ত হয়ে জাহাজ চালাতে চাচ্ছে। আমদানি কারকের যাতে কোনো আপত্তি না থাকে এবং মামলা যারা করছে কোর্ট থেকে স্টে করাইছে, সেই কোর্ট থেকে এটাকে অবসান করে সবাইকে সম্মিলিতভাবে যদি আমরা সিরিয়াল চালু করি তাহলে সবার মঙ্গল হবে। নতুন নীতিমালা চলতে থাকলে নৌপথে আমদানি করা পণ্য পরিবহনে বন্ধ হওয়া একচেটিয়া আধিপত্য আবার ফিরে আসবে এমন আশঙ্কা আমদানিকারক ও জাহাজ মালিকদের। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দুর্দশাগ্রস্ত ব্যাংকের পতন ঠেকাতে নিয়োগ দেয়া পর্ষদ ৬ মাসেও তেমন কোনো চমক দেখাতে পারেনি। কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় আমানতকারীদের চাপ কিছুটা সামাল দিলেও খেলাপি আদায়ে তেমন কোনো সাফল্য নেই স্বতন্ত্র পরিচালক নির্ভর পর্ষদগুলোর। এমনকি কিছু ব্যাংকের ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনা যায়নি বলে মনে করছেন বিশ্লেষকরা। নামে বেনামে হাজার কোটি টাকার ঋণ বিতরণ, সেই ঋণের টাকা বিদেশে পাচার এবং লুটের সুবিধা দিতে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন, এসবই ঘটেছে আওয়ামী লীগ সরকারের সময়। এসব কারণে হাসিনার শাসনামলেই খাদে পড়ে অন্তত ডজন খানেক ব্যাংক। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে দুর্দশাগ্রস্ত এসব ব্যাংককে পুনরুদ্ধারের দায়িত্ব দেয় স্বতন্ত্র পরিচালক নির্ভর নতুন পর্ষদকে। কিন্তু ৬ মাস পেরিয়ে গেলেও সাবেক ব্যাংকার, শিক্ষক ও পেশাজীবীদের নিয়ে গঠিত পর্ষদগুলোর তেমন কোনো অর্জন নেই। আমাদের কেন্দ্রীয় ব্যাংক যখন বোর্ড পুনর্গঠন করে, আমার মনে আরেকটু সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। গভর্নর সাহেব তো বাংলাদেশ ব্যাংকের লোক না, উনি তো বাইরের লোক। ওনাকে ওনার অফিস থেকে যেভাবে ফাইল প্রস্তুত করে দিয়েছে, উনি হয়তো সেটাই অ্যাপ্রুভ করেছেন। এখন তো সময় এসছে এই পুনর্গঠিত ব্যাংকের যে এসব পরিচালকদের কাজকর্ম পরিপূর্ণভাবে যাচাই বাছাই করা। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর টাকা ছাপিয়ে ৯টি বেসরকারি ব্যাংককে প্রায় ২৮,০০০ কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির আওতায় যোগান দেওয়া হয়েছে আরও ৭,৩৫০ কোটি টাকা, যা দিয়ে আপাতত আমানতকারীদের সামাল দিয়েছে ব্যাংকগুলো। তবে খেলাপি ঋণ বা লোপাট হওয়া টাকা উদ্ধারে নেই দৃশ্যমান অগ্রগতি। জনগণ আমানত রাখে একটা আস্থার ভিত্তিতে, সে আস্থাটা সৃষ্টি হয়েছে। এই আস্থা হওয়ার কারণে যেটা হচ্ছে, একদিকে নতুন অ্যাকাউন্ট আসছে, ডিপোজিট আসছে, আমরা পেমেন্ট দিতে সক্ষম হচ্ছি। আগামী ৬ মাসের মধ্যেই ব্যাংকটাকে নতুন একটা জায়গায় নিয়ে যেতে পারবো। আমাদের যে রোডম্যাপ, সেই রোডম্যাপ হলো 2025-এর ভিতরে আমরা ব্রেক ইভেনে আসবো। 2026-এর থেকে মোটামুটি আমরা ভালো একটা প্রফিট করতে পারবো।
এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে আপাতত ক্ষত নির্ধারণেই অগ্রাধিকার দিচ্ছেন তারা। ব্যাংকগুলোর ম্যানেজমেন্টে একটা স্থিতি অবস্থায় এসেছে, যার ফলে বিগত 6 মাসই তারা রিফর্ম অবস্থায় কাজ করার সুযোগ পেয়েছে, কথা বলার সুযোগ নেই। ধীরে একটু সময় নিয়ে কাজ শুরু করেছে। বাংলাদেশ ব্যাংক থেকে একই সাথে মেসেজ গিয়েছে যে তোমরা তোমাদের প্রকৃত চিত্রটা আমাদেরকে জানাও, ডায়াগনোসিস হবে প্রকৃত রোগের ইন্টেন্সিটি বুঝে। তবে বড় চমক না দেখাতে পারলেও ঘুরে দাঁড়ানোর পথেই হাঁটছে বলে মনে করছে দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলো। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। দেশব্যাপী চুরি, ডাকাতি, ছিনতাই সহ অন্যান্য অপরাধ প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব, জানালেন সংস্থাটির মহাপরিচালক AKM শহীদুর রহমান। শনিবার রাত 2টার দিকে রাজধানীর মাতুয়াইলে র্যাবের টহল ও চেকপোস্ট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। অপরাধ দমনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে র্যাব এর ঢাকায় 5টি এবং দেশের বিভিন্ন অঞ্চলে 10টি টিম নিরাপত্তা ব্যবস্থা সার্বক্ষণিক মনিটরিং করছে বলেও জানানো হয়। সব মেট্রোপলিটন শহর, জেলা শহর, উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন, পর্যাপ্ত সংখ্যক টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান র্যাব মহাপরিচালক। ঢাকা শহর সহ দেশের বিভিন্ন অঞ্চলে চুরি, ডাকাতি, ছিনতাই এই অপরাধগুলির প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তো আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমাদের ঢাকায় 5টি এবং ঢাকার বাইরে 10টি ব্যাটালিয়ন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আপনার পুলিশ, ডিএমপির যারা আছে তাদের সাথে সমন্বয় রেখে আমরা কাজ করছি এই অপরাধগুলি নিবৃত্ত করার জন্য। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সকালে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা শিক্ষার্থীরা চোখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন। কর্মসূচি বাস্তবায়নে বাসে করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা। এ সময় তারা অভিযোগ করেন 6 দফার একটিও বাস্তবায়ন হয়নি। দ্রুত দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রমে ফিরতে চান বলেও জানান তারা। 18 ফেব্রুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদল ও যুব দলের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এরপর থেকেই উত্তাল ক্যাম্পাস। শীতের পর ফাল্গুনেও ধুলোয় ঢাকা ছিল রাজধানী শহর সারা দেশ। তবে শনিবার সেই চিত্র পাল্টে গিয়ে দিনভর ছিল গুমোট আবহাওয়া। বিকেলে দেশের 4 বিভাগে ঝোড়ো হাওয়া সহ নামে বৃষ্টি। বিকেলে রাজধানীও পড়েছিল ঝড় বৃষ্টির কবলে। ফাল্গুনের শুরুতে আবহাওয়ার খামখেয়ালিপনার চিত্র ছিল রবিবার সকাল পর্যন্ত। দমকা হাওয়া সহ বৃষ্টি হয় কয়েক জেলায়। বৃষ্টির ধারায় প্রকৃতিতে নেমে আসে সুশীতল ছায়া। ধুলায় ঢেকে থাকা গাছপালা নতুন প্রাণ পায়। ফাল্গুনের রং ফুটে ওঠে ফুলে ফুলে। হঠাৎ ঝড় বৃষ্টিতে সাধারণ মানুষ রবিবার সকালের অফিস যাত্রীদের কিছুটা ভোগান্তি হলেও ঘটনাকে স্বাগত জানিয়েছেন তারা। অনেকে উপভোগ করেছেন মৌসুমের প্রথম বৃষ্টি, মেতেছেন বৃষ্টি বিলাসে। আগামী 2 দিন ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের অন্যান্য জেলায় আংশিক মেঘলা আকাশ সহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যানজটের কারণে প্রায়ই দুর্ভোগে পড়ছেন যাত্রীরা। 4 লেনের এই মহাসড়কে ঘন্টার পর ঘন্টা যানবাহন আটকে থেকে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পাওয়া যাচ্ছে না। 1.5 ঘন্টার দূরত্বে পৌঁছাতে লাগছে 4 থেকে 5 ঘন্টা। এদিকে যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ কাজ করলেও কাজের কাজ খুব একটা হচ্ছে না। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 105 কিলোমিটার এলাকা রয়েছে কুমিল্লা অংশে। এর দাউদকান্দি টোল প্লাজা থেকে গৌরীপুর পর্যন্ত প্রায়ই যানজট লেগে থাকে। বিশেষ করে যানবাহন বিকল কিংবা দুর্ঘটনা ঘটলে সড়কের বিভিন্ন পয়েন্টে দেখা যায় যানজট। এছাড়া মহাসড়কের পাশে প্রায় 20টি পয়েন্টে হাটবাজার, যত্রতত্র যাত্রী ওঠানামা, উল্টো পথে 3 হুইলার সহ ছোট গাড়ি অবাধে চলাচলে যানজট সৃষ্টি হয়। এসব কারণে মানুষের কর্মঘণ্টা যেমন নষ্ট হচ্ছে, তেমনি মালবাহী ট্রাকগুলো সময়মতো পৌঁছাতে কষ্ট হচ্ছে। রিক্সা, সিএনজি, অটো গাড়ি আটকায় রেখে গাড়ি চেক দেয়, তামান্নুনি একটা জাম লাগায় রাখে। ফুট ওভার ব্রিজ ব্যবহার না করার কারণে এই যাত্রী পারাপারের কারণে বিশেষ করে আপনার ওই রাস্তায় জ্যাম লাগতেছে। গাড়ি যাত্রী লয় ফাতাল্লা করে বন্ধ করে, এই কারণে জামগুলো লাগে। যাত্রীদের অভিযোগ, মহাসড়কে পুলিশি তৎপরতা না থাকায় সড়কে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। পাশাপাশি ট্রাকে কাঁচামাল নষ্ট হওয়ায় লোকসানের মুখে পড়ছেন ব্যবসায়ীরা। সিএনজি
নসিমন, অটো, এইগুলো যদি হঠাৎ ডিভাইডারগুলোর থেকে হঠাৎ করে ঢুকে যায়, দ্রুত ব্রেক দিতে হয়, এই জন্য দুর্ঘটনাটা বেশি হচ্ছে। পুলিশে পুলিশ খেয়ে দেয়, কোনো দামদর আরও বেশি লাগা। বাসগুলো যদি কোনো একটা আইনের আওতায় আনা যায় বা কোনো একটা সিস্টেমের মধ্যে নেওয়া যায়, তাহলে হচ্ছে আমাদের মেইন রুটগুলো হচ্ছে একটু সেফ থাকে। হাইওয়ে পুলিশ অবশ্য দাবি করেছে, যানজট নিয়ন্ত্রণে তারা কাজ করলেও নানা কারণে বিড়ম্বনায় পড়তে হয়। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যদি এই কোথাও দুর্ঘটনা ঘটে, যদি সেই গাড়িটা পড়ে থাকে, এবং আমাদের সবথেকে বড় কষ্ট হয় একটা রেখার নিয়ে আসা, আমরা ওই গাড়িটা অপসারণ করার সাথে সাথে রাস্তা ক্লিয়ার হয়ে যায়। মহাসড়কে হাটবাজার ও বাসের যত্রতত্র পার্কিং বন্ধ সহ সাধারণ মানুষকে সচেতন করা গেলে যানজট অনেকটাই কমে আসবে বলে মনে করেন সচেতন মহল। ডিবিসি নিউজ ডেস্ক। পঞ্চগড়ে প্রায় 2 মাসের মধ্যেই নিজেদের উদ্যোগে 1.5 কিলোমিটার কাঁচা সড়ক নির্মাণ করেছে এলাকাবাসী। এতে জেলা শহরের সাথে গ্রামের দূরত্ব কমেছে প্রায় 4 কিলোমিটার। ভোগান্তি কমলেও যাতায়াত সুবিধার জন্য একটি সেতুর দাবি গ্রামবাসীদের। দাবি পূরণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। পঞ্চগড় উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের মোল্লাপাড়া থেকে ডাঙ্গাবাড়ি গ্রামের কাঁচা সড়কটি রেকর্ড করা ব্রিটিশ আমলের। বর্ষাকালে দেখা দেয় জলাবদ্ধতা। হাঁটু পানিতেই প্রায় 3-4 কিলোমিটার পথ পার হতে হয় এলাকাবাসীর। গ্রামের কেউ মারা গেলে দাফনের জন্য নিয়ে যেতে হয় দীর্ঘ পথ ঘুরে। সড়কের ডাঙ্গাবাড়ি অংশের জমি প্রভাবশালী একটি মহল দখল করে আছে বলে অভিযোগ স্থানীয়দের। 11টা চেয়ারম্যান গেছে, 9টা মেম্বার গেছে, আজ পর্যন্ত এই রেকর্ডের রাস্তাটা এবং ব্রিটিশের রাস্তাটা কেউ কোনোদিন কোনো কাজে হাত দেয়নি। দীর্ঘদিন যাবত এই রাস্তাটির কোনো সংস্কার কাজ না হওয়ার কারণে এই রাস্তাটি বিলীন হয়ে গেছে। সংশ্লিষ্টদের কাছে বারবার ধর্ণা দিয়েও কোনো প্রতিকার পাননি গ্রামবাসীরা। পরে নিজেদের উদ্যোগেই শুরু করেন সড়কটির নির্মাণ কাজ। আমরা উদ্যোগ নিয়েছি সবাই যে রাস্তাটা আমরা করব, সবাই সম্মিলিত হয়ে রাত 12টা 11টা এরকমভাবে আমরা মাটি কাটি। নিজের খেয়ে এই রাস্তাটা করছে, কিন্তু এই রাস্তাটা যদি আমরা টিকায় রাখতে চাই, যদি এটাকে ভালো করে রাখতে চাই, তাহলে আমার একটা ব্রিজের এখানে খুবই প্রয়োজন। এ নিয়ে কথা হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস মিলেছে সদর উপজেলা ভূমি কর্মকর্তার কাছ থেকে। তাদের দাবি ছিল যে যেহেতু রাস্তার অনেক নিচু ছিল এবং এখানে একটা ব্রিজ বা কালভার্টের দরকার, সেই বিষয়টা আমি শুনেছি। আমি এটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবো। যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। এই রাস্তার উপরে ব্রিজ নির্মাণের যদি কোনো প্রয়োজন হয় এবং গ্রামবাসী যদি আমার কাছে একটি আবেদন দেয়, তাহলে আমরা স্থায়ী সরকার প্রকৌশল বিভাগের মাধ্যমে এটি প্রাক্কলন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয়রা আশা করছেন গণদাবি পূরণ করে প্রশাসন এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে আন্তরিক হবেন। ডিবিসি নিউজ ডেস্ক। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রশাসনের অনুমোদন ছাড়াই চাঁপাইনবাবগঞ্জে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে ইটভাটা। সরকারি নীতিমালার তোয়াক্কা না করে কয়লার বদলে পোড়ানো হচ্ছে কাঠ। ফলে কালো ধোঁয়া ও ছাই দূষিত করছে পরিবেশ। ক্ষতিগ্রস্ত হচ্ছে আমবাগান ও ফসলি জমি। চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর, ইসলামপুর, দেবীনগর, চরবাগডাঙ্গা সহ বেশ কয়েকটি জেলায় গড়ে উঠেছে 158টির বেশি ইটভাটা। এর মধ্যে 63টি জিগজ্যাগ এবং 95টি খড়ির। আইনের তোয়াক্কা না করে যত্রতত্র গড়ে উঠেছে বেশিরভাগ ইটভাটা। ইটভাটাগুলো ধানক্ষেত, আমবাগান ও ফসলি জমির পাশে হওয়ায় দূষিত হচ্ছে পরিবেশ, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। বিষাক্ত কালো ধোঁয়ার প্রভাবে পোকার আক্রমণ হচ্ছে বাগানে, পচে নষ্ট হচ্ছে আম, কমছে ফসলের উৎপাদন। স্থানীয়দের অভিযোগ, অনুমোদন না থাকলেও প্রশাসনকে ম্যানেজ করে চলছে অবাধে এসব ইটভাটা। আশেপাশে আমাদের বাগানগুলো সব ধরেন কি যে কেটে ফেলা হচ্ছে আমের গাছগুলো। আম যখন ধরে পাকার সময় আসে তখন পাছা পাছা দাগ হয়ে যায়, কালো কালো হয়ে যে কোনো পরিষেবা ক্ষতি করে ভাটার কারণে ধুমাতে। কিছুটা তো অবশ্যই তো শুনতেছি জীবনের পর থেকে যে কিছুটা ক্ষতি হয়, তারপরও সমস্যা হয় না। সমস্যা যদি বেশি হতো তাহলে তো ভাটা বন্ধ হয়ে যেত। ইটভাটার মালিকরা ক্যামেরার সামনে কথা না বললেও মোবাইল ফোনে নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরেন। সাক্ষাতের কথা বলবো, আসছেন একবার ওই সাক্ষা হবে আর কথা বলা হবে। মালিকদের সাথে কথা বলবেন, মালিকদের সাথে কথা বলতে হবে, তাহলে আমরা কর্মচারী। অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানায় স্থানীয় প্রশাসন। পরিবেশ অধিদপ্তর থেকে আপনার বিভিন্ন অবৈধ ইটভাটাগুলোকে এনফোর্সমেন্ট করেছে, ইতিমধ্যে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের সাথে আমরা যোগাযোগ রক্ষা করতেছি মোবাইল কোর্টের মাধ্যমে।
বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। কয়লা ছাড়া অন্যান্য কাঠ ইউজ করছে, সেখানে আমরা অভিযান পরিচালনা করছি, তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসছি এবং সেগুলো অবৈধ যেগুলো রয়েছে সেগুলো বন্ধের জন্য প্রক্রিয়া আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। 2024 সালের 21শে অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় 3টি ইটভাটা বন্ধ করে দেয় জেলা প্রশাসন। এরপর এখন পর্যন্ত আর কোনো অভিযান হয়নি অবৈধ ইটভাটার বিরুদ্ধে। ডিবিসি নিউজ ডেস্ক। ব্রাজিলের আমাজনের মারানহোর বুরিতিকুপ শহর, পাহাড় আর জঙ্গলের এই শহরটিতে দেখা দিয়েছে কয়েকটি বৃহদাকারের গর্ত। এরই মধ্যে কয়েকটি ভবনে দেখা দিয়েছে ধস। বড় ধরনের সংখ্যায় জরুরি অবস্থা জারি করা হয়েছে শহরটিতে। ব্রাজিলের আমাজনের শহরটিতে মোট 55,000 মানুষের বসবাস। এই বিশাল গর্তগুলোতে পড়ে 1,200 মানুষের বাড়ি ধ্বংস হয়ে যেতে পারে দেখা দিয়েছে শঙ্কা। দেশটির স্থানীয় সরকার চলতি মাসের শুরুতেই ওই এলাকায় একটি ডিক্রি জারি করে। সেখানে বলা হয় গত কয়েক মাসের মধ্যে এটির পরিধি বিস্তৃত হয়েছে, যা এখন আবাসিক ভবনের দিকে এগোচ্ছে। বুরিতিকুপ নামে এই শহরটিতে গত 30 বছর ধরেই এমন শৃঙ্খল মানুষের জন্য সমস্যার সৃষ্টি করছে। সাম্প্রতিক সময়ে এগুলো আবাসিক ভবনের কাছাকাছি চলে এসেছে। গর্তগুলো বেশ বড় হয়ে গেছে। মূলত বৃষ্টির কারণে মাটি ক্ষয় হওয়া, বন উজাড় করে অপরিকল্পিত বাড়িঘর তৈরির কারণে এর তীব্রতা বেড়েছে। এদিকে ভূগোলবিদ ও মারানহাউ ফেডারেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্সেলিনো ফারিয়াস বলেছেন, সম্প্রতি ভারী বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি আরও খারাপের দিকে গেছে। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে পাকিস্তানে খেলতে যাওয়া দলগুলোর সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী যেমন নিরলস কাজ করছে, তেমনি সাধারণ পাকিস্তানিরাও বাংলাদেশি ক্রিকেটার কিংবা টুর্নামেন্ট কভার করতে যাওয়া সাংবাদিকদের দেখাচ্ছে বাড়তি কদর। পাকিস্তানের ইসলামাবাদ থেকে শেখ আশিকের রিপোর্ট। অনিন্দ সুন্দর পাকিস্তান, তবে শুধু সৌন্দর্যই নয়, আরও একটা বিষয় স্বীকার করতেই হবে। রাজধানী ইসলামাবাদের রাস্তা এতটাই পরিচ্ছন্ন যে কল্পনাও করা যায় না। তার উপর পুরো শহরে নেই কোনো পাবলিক ট্রান্সপোর্ট। এজন্যই যেন সেই সৌন্দর্য বেড়ে গেছে বহু গুণে। হোটেল থেকে শুরু করে প্র্যাকটিস গ্রাউন্ড, যে রাস্তা ধরে যাবে বাংলাদেশ দল, তার পুরোটাই নিরাপত্তার ছায়াতলে। পাকিস্তান নিয়ে যখন আলোচনা ওঠে তখন সবার আগে উঠে আসে নিরাপত্তার প্রশ্ন। বাংলাদেশ দল ঠিক এই রোড দিয়ে যাচ্ছে প্র্যাকটিস গ্রাউন্ডে। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, রাস্তা সুসজ্জিত আছে এবং একই সঙ্গে সাধারণ মানুষ থেকে ট্রাফিক পুলিশ সবাই যথেষ্ট কোঅপারেট করছে বাংলাদেশ টিমকে মাঠে পৌঁছানোর জন্য। এই দৃশ্যগুলো একটা জিনিস পরিষ্কার হচ্ছে, পাকিস্তান নিয়ে নিরাপত্তা ইস্যু নিয়ে যতটা আসলে আলোচনা হয়, ঠিক অতটাও সমস্যা আমাদের কাছে এখন পর্যন্ত মনে হয়নি। পাকিস্তানের রাজধানীর রাস্তা ধরে আবারও এগিয়ে চলা। রাস্তার দুধারে তাকালে বোঝার উপায় নেই, এটাই এদেশের রাজধানী। ট্রাফিক জ্যামের পরিবর্তে এখানে চোখে পড়ে শুধুই প্রকৃতির ছোঁয়া। আইসিসির গ্রাউন্ড নয়, একটা সোশ্যাল ক্লাবের মাঠে বাংলাদেশের অনুশীলন। সেখানেও ঢোকার মুখে প্রচন্ড কড়াকড়ি। কোনো ধরনের অপ্রীতিকর কিছু যেন না ঘটে, তার সব ব্যবস্থাই করে রাখা হয়েছে। এখানে মূল সমস্যা হয়ে গেছে, যারা দায়িত্বে আছেন কেউ কেউ ইংরেজি বুঝতে না পারার কারণে তারা আসলে কমিউনিকেশন সমস্যা হচ্ছে, এবং একই কারণে মাঠে কে ঢুকবে কে ঢুকতে পারবে না এই নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। কিন্তু নিরাপত্তার যে ব্যাপারটা বলা হচ্ছে, তারা কিন্তু নিরাপত্তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট টিমকে। বাইরে যেমন নিরাপত্তা, ক্লাবের ভেতরেও একই। সব দেখে অভিভূত বাংলাদেশ থেকে আসা সংবাদকর্মীরা। এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যেভাবে আসলে পুরো সিকিউরিটি ব্যবস্থা সাজিয়েছে, সেখানে স্যালুট তাদেরকে দিতেই হবে। আমরা দেখেছি লোকাল সাংবাদিকরাও আসলে কিছুটা প্রবলেম ফেস করেছেন, যারা এখনো কার্ড কালেক্ট করতে পারেনি। একজন গণমাধ্যম কর্মীকে যখন এমন নিরাপত্তার মাধ্যমে আসতে হয়, তাহলে বোঝাই যাচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থাটা আসলে কেমন। সিকিউরিটি তো একেবারেই যেটা বলে আর কি, যে রাষ্ট্রীয় নিরাপত্তা এরকম ব্যাপারটা মনে হচ্ছে, কারণ চারদিকেই আসলে সেনাবাহিনী, পুলিশ। প্রচন্ড অনিরাপত্তা কিংবা ঝুঁকি, পাকিস্তান বলতে আমাদের মাথায় এ বিষয়গুলো আগে আসে, কিন্তু এখানে আসার পর বাস্তবতা বলছে একেবারেই ভিন্ন। বরং বাংলাদেশি বললে পাওয়া যাচ্ছে বাড়তি কদর, সেটা হোক প্রশাসন কিংবা পাকিস্তানের সাধারণ জনগণের কাছে। শেখ আশিক, ডিবিসি নিউজ, ইসলামাবাদ, পাকিস্তান। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।